আসেন আমরা অতীতের পার্লামেন্টের কিছু কথা শুনি। সংসদে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বক্তৃতায় বলেছিলেন, তোমরা কি ভুলে গেছো সেই মুক্তিযোদ্ধার কথা যার একটি হাত কেটে দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী বলেছিল বলবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু, সে বলেছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তারপরে তার আরেকটি হাত কেটে নিয়ে বলেছিল বলবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু, সে বলেছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তারপরে তার দুটি পা কেটে নিয়ে বলেছিল বলবি জয় বাংলা জয় বঙ্গবন্ধু। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর দিকে ধাবিত হতে হতে সে বারবার উচ্চারণ করেছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে দাঁড়িয়ে তাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই আমার আজকের বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, আমার মনে বড় সাত জায়গায় বেগম খালেদা জিয়ার কাছে কয়েকটি প্রশ্ন করতে। কেন ডিজিএফআই যখন 21শে আগস্টের গ্রেনেড হামলার সময় আপনার কাছে তদন্তের অনুমতি চেয়েছিল আপনি তা দেননি? কেন দেননি? কেন আপনি মাওলানা তাজউদ্দিনকে ভিন্ন পাসপোর্টে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন যিনি ছিলেন গ্রেনেড সরবরাহকারী? কেন আপনার উপমন্ত্রী পিন্টুর বাসভবনে লুৎফুজ্জামান বাবর, আবু তাহের এবং মাওলানা তাজউদ্দিন গ্রেনেড হামলার পরিকল্পনা করেছিল? কেন আপনি ইন্ডিয়ান এমনিটি আইন যেদিন এই মহান সংসদে বাতিল হয়েছে সংসদে উপস্থিত থাকেননি? কেন যেদিন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনে সংশোধন আনা হয়েছিল আমাদের আহ্বান সত্ত্বেও আপনি মহান সংসদে উপস্থিত থাকেননি? কেন জিয়াউর রহমান দালাল আইন বাতিল করে দিয়ে বঙ্গবন্ধুর সময় বিচারাধীন 12,000 যুদ্ধাপরাধীকে এবং 752 জন সাজাপ্রাপ্ত অপরাধীকে তিনি মুক্ত করে দিয়েছিলেন? কেন জিয়াউর রহমান সেকেন্ড প্রক্লামেশন জারি করে সংবিধানের 122 অনুচ্ছেদ বাতিল করে দিয়ে এই মহান সংসদে তাদের সংসদ সদস্য হওয়ার সুযোগ করে দিয়েছিলেন? কেন গোলাম আজমের যে নাগরিকত্ব বঙ্গবন্ধু 1973 সালে বাতিল করেছিলেন তা জিয়াউর রহমান 1976 সালে তাকে ফিরিয়ে দিয়েছিলেন? অধ্যাপক জাফর ইকবাল একটি উক্তি করেছেন, কোট, আমি রাজনীতি তেমন ভালো বুঝি না, তবে এটুকু বুঝি এদেশে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কেউ কোনোদিন রাজনীতি করতে পারবে না। মাননীয় স্পিকার, তারা যুদ্ধাপরাধী তথা মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছেন, সেই বিচারকদের পদত্যাগ দাবি করেছেন। তারা তা করবেনি, কারণ মাননীয় স্পিকার তারা তো পরিচিত সামরিক ট্রাইব্যুনালের সঙ্গে, তারা পরিচিত সেই ট্রাইব্যুনালের সঙ্গে যেখানে 1143 জন মুক্তিযোদ্ধাকে 2-3 মাসের মধ্যে রায় দিয়ে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, যেখানে এমনকি তাদের 6 নম্বর ট্রাইব্যুনালের নিজেই বলেছেন, কোট, আমাকে জিয়া হুকুম দিয়েছে সকলকে জবাই করো, কেন যে ফাঁসির হুকুম দিতে হবে আমি বুঝতে পারছি না, আনকোট। এবং এই আদালতকে অবশেষে অপসারণ করা হয়েছিল। মাননীয় স্পিকার, তারা পরিচিত সেই সামরিক ট্রাইব্যুনালের সঙ্গে যেখানে সমস্ত সামরিক নিয়োগ কানুন লঙ্ঘন করে একজন হাবিবদাকে ট্রাইব্যুনালের মেম্বার করা হয়েছিল। মাননীয় স্পিকার, তারা পরিচিত সেই সামরিক ট্রাইব্যুনালের সঙ্গে যেই সামরিক ট্রাইব্যুনালে 1 মিনিটের মধ্যে রায় ঘোষণা করে 1 মিনিটের মধ্যে ফাঁসি কার্যকর করা হয়েছিল, হিন্দুকে কবর দেওয়া হয়েছিল, মুসলমানকে দাহ করা হয়েছিল, লাশ পর্যন্ত নিখোঁজ করা হয়েছিল। মাননীয় স্পিকার, এমনকি তারা পরিচিত সেই সামরিক ট্রাইব্যুনালের সঙ্গে যেখানে কর্নেল তাহেরের সাজানো মিথ্যা মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই ট্রাইব্যুনাল সম্পর্কে মাননীয় হাইকোর্ট তার রায়ে বলেছেন, কোট, the sentence passed by the fake tribunal is hereby set aside. কাজে এই ধরনের ট্রাইব্যুনালের সঙ্গে যারা পরিচিত তারা অবশ্যই বর্তমান ট্রাইব্যুনালে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করবেন, এটাই স্বাভাবিক। বিএনপি নেতা জিয়াউর রহমান, আমি তাকে সম্মান দেখাতে চাই, কিন্তু পাচ্ছি না এই কারণে যে তার সম্পর্কে বিভিন্ন বিদেশি পত্র পত্রিকার স্টেটমেন্ট আমার নজরে এসেছে। তাকে বলা হয়েছে জিয়া ইজ ভেঞ্জফুল, স্যাভেজ, অথরিটেরিয়ান। কোন জেনারেল এই সাবকন্টিনেন্টে তার নিজস্ব ট্রুপের মধ্যে কখনো এমন ম্যাসাকার চালাননি। জিয়াকে বড় আকারে সামাজিক মূল্যবোধ বিবর্জিত নায়ক বলা হয়েছে। তিনি ইসলামকে পলিটিক্যাল করেছেন, তিনি সিভিল সোসাইটি এবং প্রশাসনের উপর মিলিটারি আধিপত্য কায়েম করেছেন। লিফলুস বলেছেন জিয়া ইজ আ ভেরি ক্রিটিক্যাল পারসন। মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যে এর অনেক কিছুই সৌজন্যবশত বলেননি, তবে তিনি ভাগ্যবান, কারণ বঙ্গবন্ধু হত্যা মামলায় তিনি মৃত বলে তাকে আসামি করা যায় নাই। মাননীয় স্পিকার, এমনকি কর্নেল তাহের হত্যা মামলায় মহামান্য আদালত সঠিকভাবেই বলেছেন, কোট, জিয়া ইজ নট অ্যাভেলেবল নাও টু ফেস দ্য মার্ডার চার্জ অ্যাজ হি ইজ ডেড। কাজেই জিয়াউর রহমান যদি জীবিত থাকতেন তিনি কারো আদর্শ হতেন না। মাননীয় স্পিকার, তিনি হতেন একাধিক হত্যা মামলার আসামি। মাননীয় স্পিকার, আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই যে তিনি বর্তমান আওয়ামী লীগের দুঃসময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য তার নৌকাঠি পাহারা দিয়েছিলেন। আমি সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের কোটি কোটি কর্মীকে যারা সেদিন এক বাক্যে ঐক্যবদ্ধভাবে বলেছিল শেখ হাসিনা ছাড়া কোনো বিকল্প নেতৃত্ব আমরা মানি না, শেখ হাসিনা ছাড়া কোনো নেতৃত্ব আমরা কখনোই গ্রহণ করব না। কিন্তু মাননীয় স্পিকার, সে সময় কিন্তু বিএনপির কর্মী বাহিনী শত ভাগে বিভক্ত হয়েছিল, কারণ তাদের সামনে কোনো আদর্শ নেই। মাননীয় স্পিকার, তারা পকেটের রাজনীতি করে, তারা ব্যবসার রাজনীতি করে, তারা ভাগ বাটোয়ারার রাজনীতি করে। মাননীয় স্পিকার, এমনকি বেগম খালেদা জিয়া ইদানিং সময় বলেছেন আমি তরুণ প্রজন্মের হাতে ক্ষমতা হস্তান্তর করব। বাংলাদেশের তরুণ প্রজন্মকে তার জানাতে হবে এই তরুণ প্রজন্ম কারা। এই তরুণ প্রজন্ম কি তার সেই দুই পুত্র তারা যারা বাংলাদেশের সিঙ্গাপুরে 20 কোটির অধিক অর্থ পাচারের দোষী সাব্যস্ত, যারা আয়কর ফাঁকির মামলা আছে, যাদের বিরুদ্ধে চাঁদাবাজির 8টি মামলা, দুদকের 12টি মামলা আছে, সিমেন্টস এবং বড়পুকুরিয়া ঠিকাদারি কাজে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে, যারা 20.41 লক্ষ সিঙ্গাপুর ডলার স্টোলেন অ্যাসেট রিকভারি ফান্ডে জমা হয়েছে, যারা সিমেন্টস এবং চায়না হারবার কোম্পানি থেকে ঘুষ গ্রহণ করেছেন, যারা সাব্বির হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য ঘুষ গ্রহণ করেছিলেন, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি মাননীয় স্পিকার, বর্তমানে জাগ্রত তরুণ প্রজন্ম তার সেই তরুণ প্রজন্মকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আরো বলবেন? আরো 2 মিনিট বলুন। মাননীয় স্পিকার, ওবামা এবারে তার নির্বাচনী স্পিচে বলেছিলেন ইট ইজ নট আ চয়েস বিটুইন টু পার্টি, ইট ইজ আ চয়েস বিটুইন টু ভিশন।
আমিও তাই বলবো বাংলার জনগণকে, এটি কোনো দলের মধ্যে চয়েস করা নয়, এটি দুটি মূল্যবোধের মধ্যে চয়েস করা। একটি হচ্ছে সাম্প্রদায়িকতার আদর্শ, আর একটি অসাম্প্রদায়িকতার আদর্শ। একটি স্বাধীনতার আদর্শ, আর একটি যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের আদর্শ। একটি সোনার বাংলা গড়ার আদর্শ, আর একটি বাংলাদেশকে আফগানিস্তান বানাবার আদর্শ। আমরা যদি প্রথম আদর্শগুলো গ্রহণ করি, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই মাননীয় স্পিকার। আর আমরা যদি দ্বিতীয় আদর্শবিহীন আদর্শটি গ্রহণ করি, তাহলে আমাদের দেশকে ভয়াবহ বুশ, চেনি, রামসফিল্ডের রাজত্বের দিকে ঠেলে দেওয়া হবে। এই বাংলাদেশ কোনো হিটলার দেখতে চায় না মাননীয় স্পিকার, এই বাংলাদেশ কোনো মুসলিনী দেখতে চায় না মাননীয় স্পিকার। আমার মনে পড়ছে নুরুল দিনের সারা জীবনের সেই সংলাপটির কথা, জাগো বাহে কণ্ঠে সবাই, জেগেছে সকলে সেই শাহবাগ চত্বরে, এবং যখন জনতা জাগে তখন বঙ্গবন্ধু সেই কথাই আমাদের উচ্চারণ করতে হয়, বাঙালিকে কেউ কোনোদিন দাবায় রাখতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।